কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকাডুবিতে আরও 7টি লাশ উদ্ধার। এখনো 8 জন নিখোঁজ। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মেয়েসহ পুলিশ সার্জেন্ট নিহত। একই সঙ্গে পাহাড়, জলাধার ও পার্ক দেখতে চট্টগ্রামের ফয়েজ লেকে শত শত পর্যটকের ভিড়। ঈদের ছুটিতে মুখরিত সিলেটের জাফলং। ঈদ পরবর্তী আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে জনমত গড়ে তুলতে চায় বিএনপি। এটি নেতাকর্মীদের চাঙা করার কৌশল বলছে আওয়ামী লীগ। গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে বাপেক্সের সক্ষমতার পরও বাড়ছে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা। ভুল নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং তেলবাহী ওয়াগন দুর্ঘটনায় পড়ে পরিবেশ বিপর্যয় ডেকে আনলেও প্রতিরোধ করতে পারছে না রেলওয়ে। অসহায় পরিবেশ অধিদপ্তরও। সময় সংবাদের সঙ্গে আছি আমি এজি মাহমুদ। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে আরও 7টি লাশ উদ্ধার হয়েছে। সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়ে 4 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 7 জন। বুধবার সকাল 6:30টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। এতে স্থানীয়দের পাশাপাশি নৌবাহিনীর 10 জন ডুবুরি কাজ করেন। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে ঈদ উপলক্ষে 22 জন যাত্রী নিয়ে বৈরাগীর চর এলাকা থেকে পদ্মা নদীর মধ্যবর্তী চরে যাওয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে নৌকাটি উল্টে যায়। ইঞ্জিন চালিত এই নৌকায় 22 যাত্রীর বেশিরভাগই ছিল শিশু, কিশোর ও নারী। দুদফায় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা 7 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তাদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি এএসএম রাশেদ। উদ্ধার তৎপরতার সবশেষ অবস্থা জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি তার সাথে। রাশেদ, নিখোঁজ 7 জনের ব্যাপারে উদ্ধারকর্মীরা কি বলছেন? দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবার যোগাযোগের চেষ্টা করব। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বন্দরনগরী চট্টগ্রাম। এই সৌন্দর্যকে যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ফয়েজ লেক। একদিকে পাহাড় ঘেরা বিশাল কৃত্রিম লেক যেখানে চলছে নৌকা, আর অন্যদিকে অত্যাধুনিক পার্ক। একই সঙ্গে পাহাড়, জলাধার ও পার্ক দেখার জন্য প্রতিদিনই শত শত পর্যটক ভিড় করছেন এখানে। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই অঞ্চলের মানুষের খাবার পানির সুবিধার জন্য ব্রিটিশ প্রকৌশলী ক্যাপ্টেন ফয়েজ প্রায় 1 শতাব্দী আগে খনন করেন এই কৃত্রিম লেক। তারই নামে 5.5 কিলোমিটার বিস্তৃত এই লেকের নামকরণ করা হয়। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে এটি পরিণত হয়েছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। কি নেই এখানে? ভ্রমণ পিয়াসীদের কেউ কেউ যেমন নৌকায় ভ্রমণ করছেন, কেউ আবার মেতে উঠেছেন জলকেলিতে। খুব সুন্দর করেছে চট্টগ্রামের জন্য। এটা খুব ভালো একটা বেড়ানোর জন্য জায়গা। এটাকে যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এটা আমাদের চট্টগ্রামবাসীর জন্য একটা খুব বড় একটা উপহার। ভালোই লেগেছে। আসলে আমি এর আগেও অনেকবার এসেছি, এই কারণে এখন আবার এসেছি। বড়রা যেমন এখানে এসে নিজেকে হারিয়ে ফেলেন প্রকৃতির মাঝে, ঠিক তেমনি শিশুদের কাছে এখানকার আকর্ষণ দুর্নিবার। আমি রোলার কোস্টারে উঠছি, কাপে উঠছি, তারপরে দোলনা উঠেছি। আমার খুব ভালো লাগছে। ঘোড়াটা ভালো লেগেছে, পানিটা ভালো লেগেছে, বা সব যেটা আছে সেটাই ভালো লেগেছে। আমি হলো কাপে চললাম, আর হলো এইটা হইতেছিলাম, আর হলো স্লিপারে চললাম। কর্তৃপক্ষের দাবি, পর্যটক আকর্ষণের জন্য পর্যায়ক্রমে এর আধুনিকায়ন করা হচ্ছে। এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, সেখানে বিভিন্ন ধরনের আধুনিক রাইড আছে অ্যাডাল্ট এবং কিডসদের জন্য, দুটো ভাগ করে। এরপরে ফয়েজ লেকের লেকটা ভ্রমণের সুবিধা আছে। নির্ধারিত ফি দিয়ে প্রবেশের পর পার্কে রয়েছে নানা ধরনের রাইড। এসব রাইডের পর রয়েছে লেকে নৌকা ভ্রমণ। লেকের তীরে ঘেঁষে নির্মিত রিসোর্টও রয়েছে রাত্রি যাপনের ব্যবস্থা। পাহাড় ঘেরা, সাগর বিধৌত প্রকৃতির অপার লীলাভূমি এই চট্টগ্রাম। আর প্রকৃতির সৌন্দর্য থেকে মুগ্ধ হচ্ছে লাখো পর্যটক। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে আকাশ ছোঁয়া চিরসবুজ পাহাড় ও ঝর্ণাধারার আকর্ষণে ঈদের ছুটিতে সিলেটের জাফলংয়েও পর্যটকের ভিড়ে মুখরিত। শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির টানে জাফলংয়ে গিয়ে পর্যটকরা হেসে খেলে সময় কাটাচ্ছেন। তবে রাস্তার বেহাল দশা তাদের আনন্দকে কিছুটা ম্লান করে দিয়েছে। দিগেন সিংহের ছবি নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ।
জীবনানন্দের এই কথার সত্যতা যাচাই করতে সিলেটের জাফলংই যথেষ্ট। কি নেই এখানে? আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ের বুকে সারি সারি ঝর্ণাধারা, পিয়াইন নদীর স্বচ্ছ জলে চকচক করা বালু পাথরের স্তূপ। তাই তো ঈদের ছুটিতে জাফলংয়ে ভিড় করেছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ। প্রকৃতিকে একেবারে কাছ থেকে দেখে মুগ্ধ তারা। আসার পথে দেখলাম অনেক পাহাড়ের ভিতরে ঝর্ণাগুলি পড়তেছে, ফ্যামিলি সবাই মিলে ঘুরতে আসছি আর খুব মজা করতেছে, খুব ভালো লাগছে। আমি পানির মধ্যে গোসল করেছি, পানি অনেক সুন্দর, এখানে পরিবেশ অনেক সুন্দর। আসলে এখানকার সৌন্দর্য বারবার আমাদের টানিয়ে নিয়ে আসে। সীমান্তে পড়ায় কাছে যেতে না পারলেও দূরে থেকে মেঘালয় পাহাড়ের সারি সারি ঝর্ণা দেখে অভিভূত পর্যটকরা। তবে দুদেশের সরকার উদ্যোগ নিলে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন স্পট গড়া সম্ভব বলে মনে করেন অনেকে। ঝর্ণার অকৃত্রিম সৌন্দর্য যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কবির ভাষায় বলতে হয়, পশ্চিম বাংলা আমার, আসাম আমার, মেঘালয় আমার, কিন্তু আমরা উপরে যাইতে পারতেছি না। তো আমরা যদি আরো একটু কাছে যাইতে পারতাম, হয়তোবা আরো সৌন্দর্য উপভোগ করতে পারতাম। নৈসর্গিক সৌন্দর্য দেখে ভালো লাগার কথা জানালেও যারা বারবার এসেছেন তারা এখানের কোনো উন্নয়ন না দেখে হতাশা প্রকাশ করেন। আগে একবার আসছিলাম আমি এই জায়গায়, কিন্তু আগের এই পরিবেশটা আরো অনেকটা সুন্দর ছিল, একটা উন্নত ছিল। আমাদের যে গাড়িটা নিয়ে এসছি এখান থেকে 1 কিলো দূরে আমরা রেখে আসতে হয়েছে, কারণ এখানকার রাস্তার অবস্থাটা খুবই খারাপ। অন্যদিকে তামাবিল 0 পয়েন্ট থেকে জাফলং পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা আজও সংস্কার হয়নি, তাই পুরো রাস্তাটি ডোবায় পরিণত হয়েছে। জেলা প্রশাসক জানালেন, মালিকানা সমস্যায় সড়কটি সংস্কার করা যাচ্ছে না। জায়গাটা আসলে রোডসেরও না, জেলা পরিষদেরও একটা খাস জমি। এটা রোডসকে নেওয়ার জন্য আমরা লিখিতভাবে জানিয়েছি অলরেডি, তবে তাদের ফর্মালিটিসটা এখনো মেনটেন হয়নি। আমি কয়েকদিন আগেও রোডসে কথা বলছি, ওখান থেকে তারা অনুমতি পায়নি এখনো। অনুমতি পেলেই তারা এটা করবে। সিলেট থেকে 60 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় ভারতের ডাউকি সীমান্তে জাফলং এর অবস্থান। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ড্রিম হলিডে পার্কে ইতালি থেকে আনা হয়েছে 20টি ভূত। ঈদের দিন থেকেই সেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রোমাঞ্চকর রিপোর্টটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে সংবাদের শেষ ভাগ পর্যন্ত। ঈদের তৃতীয় দিনে অনেকেই রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে বেরিয়েছেন। সকাল থেকে মিরপুর চিড়িয়াখানায় ভিড় করেছেন হাজার হাজার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, আমি কিন্তু এখন এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র এবং দর্শনীয় স্থান মিরপুর চিড়িয়াখানাতে। তো প্রতি ঈদে এবং ঈদ ছাড়াও কিন্তু বিভিন্ন জাতীয় এবং সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই মিরপুরের চিড়িয়াখানায় বিপুল পরিমাণ মানুষ কিন্তু দর্শনার্থী আসেন এই মিরপুর চিড়িয়াখানায় আনন্দ বিনোদন করতে এবং এখানে সময় কাটাতে। এখানের চিড়িয়াখানার যে জীবজন্তু আছে এগুলো দেখে তারা আনন্দ উপভোগ করে। আজকে কিন্তু ব্যতিক্রমটি হয়নি। এবার ঈদ উল ফিতরের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন এবং ঈদের তৃতীয় দিন, আজকে কিন্তু বিপুল পরিমাণ মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে এখানকার চিড়িয়াখানা দেখতে। প্রতিবারের মতো এবারও আসছেন এবং আমি এটি বলে রাখি যে আজকে সকাল 7টা থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় 30,000-এর মতো মানুষ এখানে জমায়েত হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু মানুষ বাড়তে শুরু করেছে। যতই বেলা যাচ্ছে এবং ততই কিন্তু মানুষের সংখ্যাও বাড়তে শুরু করেছে। গতকালকে ঈদের পরের দিন যেটি হয়েছিল, এখানে ইজারাদার আমাদেরকে পরিসংখ্যানটি জানিয়েছে যে প্রায় 1.5 লাখের মতো মানুষ এখানে জমায়েত হয়েছে এবং মানুষ এখানে ভালোভাবেই তাদের ঈদটাকে উদযাপন করছে। বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন, কিশোর, বৃদ্ধ, শিশু, তরুণ তরুণী সবাই কিন্তু এখানে এসেছেন এবং ভালোভাবে ঈদটা উদযাপন করছেন। ঈদের দিন যেটি হয়েছিল যে 90,000-এর মতো মানুষ কিন্তু এখানে জমা হয়েছিল এবং তারা বিভিন্ন প্রাণী এখানে দেখছিল এবং ঈদটাকে উদযাপন করছিল। মাহমুদ, আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আমি এখন বানরের খাঁচার সামনে আছি এবং বানরের খাঁচার সামনে কিন্তু মানুষ ব্যাপক ভিড় জমিয়েছে এবং বানরের যে দুষ্টুমি এগুলো দেখছে এবং এগুলো দেখে ভালোভাবে ঈদ উদযাপন করছে। এছাড়া গতকালকে যেটি দেখেছি যে মানুষ বিকেলের দিকে আরো ভিড়টা বেড়ে গিয়েছিল। বিকেলের দিকে মানুষ একটু ফ্রি হওয়ার পরে, রোদটা একটু কমার পরে কিন্তু মানুষের সংখ্যা আরো বেড়েছে। আজকেও যেমনটি আশা করা যাচ্ছে যে ঈদের তৃতীয় দিন মানুষের সংখ্যা বাড়বে
এবং আমি আরেকটা জিনিস বলে রাখি যে এখানে মানুষ যেরকম আনন্দ ফুর্তি করছে এবং এর পাশাপাশি কিন্তু কিছু অভিযোগও দিয়েছে যে চিড়িয়াখানার কিছু অব্যবস্থাপনা রয়েছে, যেমন এখানে বিশাল একটি এরিয়া চিড়িয়াখানা, কিন্তু বিভিন্ন খাঁচা এক একটা খাঁচা এক এক জায়গায় রয়েছে, কিন্তু এটার দিক নির্দেশনা তারা সঠিকভাবে পাচ্ছে না, সেই অভিযোগটি তারা করেছে। এছাড়াও এখানে মানে অব্যবস্থাপনার কারণে প্রচুর ময়লা জমে আছে চিড়িয়াখানা বিভিন্ন স্থানে, যে ময়লা জমে থাকার কারণে এই চিড়িয়াখানার কিন্তু সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে তারা যে অভিযোগটি করেছে। তবে এখানের যে ইজারাদার সে আমাকে যেটি জানিয়েছে যে এবার মানুষ এখানে যে আসছে তাদেরকে সুন্দর সুব্যবস্থাপনার জন্য গাড়ি পার্কিং সহ সব তারা করেছে এবং নিরাপত্তার জন্য অনেকগুলো তার সিসি ক্যামেরা এখানে ব্যবস্থাপনা করেছে। তো মাহমুদ, এই ছিল চিড়িয়াখানা থেকে সর্বশেষ তথ্য। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর চিড়িয়াখানা থেকে ঈদ উপলক্ষে আগত দর্শনার্থীদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। দর্শক, কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে আরও 7টি লাশ উদ্ধার করা হয়েছে। সকালের মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8 জনে। এখনও নিখোঁজ রয়েছে 7 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি ASM রাশেদ। উদ্ধার তৎপরতার সবশেষ অবস্থা জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি তার সাথে। রাশেদ, নিখোঁজ 7 জনের ব্যাপারে উদ্ধারকর্মীরা কি বলছেন? ধন্যবাদ মাহমুদ। এখানে উদ্ধার কর্মীরা গত ঈদের দিনের নৌকাডুবির ঘটনায় 7 লাশ উদ্ধার করছে। প্রথম লাশ উদ্ধার করে গতকাল রাতে পলি নামের একটি 14 বছরের কিশোরী। এই লাশটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার ভাটি অঞ্চলে খুকসা অন্তর্গত থানা গয়া নদী থেকে। তারপরে উদ্ধার কর্মীরা সরাসরি গয়া নদীতে অভিযান পরিচালনা করে আজ সকাল থেকে এ পর্যন্ত, যদিও গয়া নদী থেকে কোনো জায়গায় লাশের কোনো সন্ধান মেলেনি, তবে ভেড়ামারা এবং মিরপুর উপজেলার রানাঘাট এলাকা থেকে পৃথক দুটি স্থান থেকে প্রথমে 3 জনের লাশ উদ্ধার করে। স্থানীয় জনগণ পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে এবং পরবর্তীতে রানাঘাট এলাকায় বালি শ্রমিকরা আর 2টো লাশ দেখতে পেলে পুলিশকে খবর দিলে পরবর্তী পুলিশ এসে 2টো লাশ নিয়ে যায়। এবং আমরা এইমাত্র খবর পেয়েছি যে দৌলতপুর উপজেলায় একটি লাশ বৈরাগীচর এলাকায় ভেসে উঠেছে, তার পরিচয় এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এখানকার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন আমাদেরকে জানান, আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং পদ্মা এবং গয়া নদী সংলগ্ন প্রতিটি থানাতে মেসেজ জেলা প্রশাসনকে মেসেজ দেওয়া হয়েছে যে তারা যেন এই পদ্মা এবং গয়া নদীতে একটু নজরদারি বাড়ায়, যাতে হারিয়ে যাওয়া লাশগুলো পুনরায় উদ্ধার করতে পারে এবং নদীতে যত জেলে এবং বালি ট্রলার আছে তাদেরকেও জেলা প্রশাসন থেকে এবং পুলিশ প্রশাসন থেকে মেসেজ দেওয়া হয়েছে যে তারা যদি কখনো কোনো ভাসমান লাশ দেখতে পায় তাহলে যেন পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনেরকে জানানোর পরে তারা স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এছাড়াও পদ্মার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে, যাতে লাশ দেখার সাথে সাথে তাদেরকে খবর দিলে যাতে লাশগুলো উদ্ধার করতে পারে। এর জন্য জেলা প্রশাসন লাশ দাফন কাফনের জন্য জেলা প্রশাসন থেকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে, যাতে যেহেতু অধিকাংশ নৌকা যাত্রীরা অধিকাংশ গরিব ঘরের সন্তান হওয়ার কারণে তাদেরকে দাফনের জন্য জেলা প্রশাসন 20,000 টাকা করে দেওয়া হয়। এছাড়া যেগুলো যারা নিখোঁজ আছে তাদের উদ্ধারের জন্য উদ্ধার কর্মীরা বিভিন্ন যেহেতু উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতা নদীতে চালিয়ে যাচ্ছে, এছাড়া জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে নৌকাডুবির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ASM রাশেদ। এদিকে কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় মেয়েসহ পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত সার্জেন্টের নাম নজরুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া কর্মরত ছিলেন। দুর্ঘটনার বিষয় জানতে আমরা কথা বলছি কুমিল্লার প্রতিনিধি বাহার রায়হানের সাথে। বাহার, কখন কিভাবে এই দুর্ঘটনা হয়েছে? মাহমুদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রামের বাতিসা নামক স্থানে সকাল 8টার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই 2 জন নিহত, পুলিশ সার্জন এবং তার কন্যা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীও মারা যান। ঘটনা মোট 3 জন মারা গেলেন। নিহত সার্জন ফেনী ছাগলনাইয়া থেকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাহমুদ। বাহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী বাহার রায়হান। যাচ্ছি পরের প্রসঙ্গে। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে জনমত গড়ে তুলে ঈদ পরবর্তী আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় বিএনপি। এ লক্ষ্যে মাঠে নামার সব প্রস্তুতিও চূড়ান্ত বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন নেতাকর্মীদের চাঙা করার কৌশল হিসাবেই আন্দোলনের কথা বলছে বিএনপি। আন্দোলন সহিংস হলে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে ক্ষমতাসীনরা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রমজান মাস জুড়েই ইফতার পার্টি কেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ছিল জাতীয়তাবাদী দল বিএনপি। এসব অনুষ্ঠান থেকে ঈদ পরবর্তী আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এসেছে দলটি। অন্যদিকে সরকারি দলও ইফতার পার্টির মাধ্যমে চেষ্টা করেছে নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্য স্থাপনের। রমজানের পর এখন ঈদের আমেজও শেষের দিকে। সঙ্গত কারণেই জল্পনা কল্পনা আর নানাবিধ ভাবনা ঘুরপাক খাচ্ছে মানুষের মাথায়। আসলে কোন দিকে যাচ্ছে দেশ? জনগণ যেখানে আন্দোলন চায় না, জনগণের কোনো সম্পৃক্ততার কোনো সুযোগ নাই, সেখানে আন্দোলন হবে কোন কারণে? হতাশ কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আন্দোলনের কথা বলে তারা বলে। আমাদেরকে সবক দিয়ে লাভ নেই। আমাদের যদি ক্ষমতাই না থাকে তাহলে আপনাদের এত পুলিশি তোড়জোড় কেন? আপাতত কঠোর কর্মসূচি না দিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনে দাবি আদায় করতে চায় বিএনপি। তবে আন্দোলনের নামে অরাজকতা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছেন ক্ষমতাসীনরা। যে আমরা আন্দোলন শুরু করব সম্পূর্ণ অহিংসভাবে এবং গণতান্ত্রিক পন্থায়, আর সেই আন্দোলনে যদি কেউ বাধা দেয় তার পরবর্তী দায় দায়িত্ব তাদের উপরই পড়তে হবে। শান্তিপূর্ণ হলে তো কোনো অসুবিধা নেই। যদি নৈরাজ্য করার চেষ্টা করা হয় অতীতের মতো, অতীতে যারা করেছে নির্বাচনের আগে, তাহলে তো অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা না। আন্দোলন যতই হোক মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরকারকে সরানো সম্ভব নয় বলে ক্ষমতাসীনরা মন্তব্য করলেও লক্ষ্যে অটল জাতীয়তাবাদী দল। আমরা আন্দোলন করেছি নির্বাচন সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে তারা যায়নি। আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে একাধিকবার, আমরা যাইনি। আমরা অতীতে ওনাদের কঠোর হস্ত দেখেছি। সেই কঠোর হস্তে কত বাংলাদেশি নাগরিকের রক্ত লেগে আছে সেটা পরে জনগণের সরকার আসলে পরে হিসাব করা হবে। আন্দোলন ঠেকাতে সরকার দলীয় লোকদের বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে বলেও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা। দলীয় লোকজনকে অস্ত্র দিয়ে আমাদের মোকাবেলার জন্য পাঠাচ্ছেন কেন? সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের সক্ষমতা থাকা সত্ত্বেও এ কাজে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা বাড়ছে। বাপেক্সের নিজস্ব গ্যাস ক্ষেত্র সহ স্থলভাগে বিদেশি কোম্পানিকে দিয়ে কূপ খননে খরচও হচ্ছে 3 গুণেরও বেশি। সরকারি মহল এর জন্য দ্রুত জ্বালানি সংকট মোকাবেলা এবং বাপেক্সের জনবল সংকটের দোহাই দিলেও বিশেষজ্ঞরা এজন্য সরকারি ভুল নীতিকেই দায়ী করছেন। প্রতিষ্ঠার 25 বছরে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্সের সম্ভাবনা ও সংকট নিয়ে আবুল কালাম আজাদের বিশেষ ধারাবাহিকের আছে দেখুন প্রথম পর্ব। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নতুন এ গ্যাস ক্ষেত্র আবিষ্কার রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্সের সর্বশেষ সাফল্য। 1989 সালে প্রতিষ্ঠার পর থেকে 8টি অনুসন্ধান কূপ খনন করে 5টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাপেক্স। এর মধ্যে 3টি গ্যাস ক্ষেত্রই আবিষ্কার হয়েছে গত 5 বছরের মধ্যে। কর্মকর্তারা বলছেন প্রতিষ্ঠার 25 বছরে গ্যাস অনুসন্ধান ছাড়াও উন্নয়ন কূপ এবং পুরাতন কূপ সংস্কারে আন্তর্জাতিক মানের কাজ করতে সক্ষম এই কোম্পানি। গ্যাস উত্তোলনের জন্য একটি কূপ খননে বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের যে খরচ হয় তা যে কোনো বিদেশি কোম্পানির খরচের তুলনায় অর্ধেকেরও কম। আর বাপেক্স কর্মকর্তারা দাবি করছেন বাংলাদেশের স্থলভাগের যে কোনো ভূগঠনে কূপ খননের মতো সক্ষমতা রয়েছে তাদের। নিজস্ব যন্ত্রপাতি দিয়ে বাপেক্সের একটি নতুন কূপ খনন করতে খরচ হয় 60 থেকে 70 কোটি টাকা। অথচ বাংলাদেশের ঠিকাদার হিসেবে কর্মরত রাশিয়ার কোম্পানি গাজপ্রমকে এর জন্য দেয়া হচ্ছে 200 কোটি টাকারও বেশি। নতুন গ্যাস কূপ খনন করতে 3 গুণ বেশি ব্যয়ে আবারও গাজপ্রমকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থলভাগে নতুন পিএসসি চুক্তির আগ্রহের কথাও শোনা যায় মন্ত্রণালয়ের। লোকবলের অভাব, আমাদের ইকুইপমেন্টসের অভাব, এই কারণে আমরা সহযোগিতা চাচ্ছি। আমাদের গ্যাস দরকার মূলত। আমার কোম্পানি করতে গিয়ে গ্যাস আবিষ্কার করতে গিয়ে যে 10 বছর লাগে, তো 10 বছর তো আমি বসে থাকতে পারি না। আমার দরকার এই মুহূর্তে আরো গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন স্থলভাগের গ্যাস ক্ষেত্র কোনো অজুহাতেই বিদেশি কোম্পানিকে দেয়া যৌক্তিক নয়। এতে করে আমি অনেকটা হতাশ এবং আমি এখন বড় গলায় কিন্তু বলতে পারি না যে না আমাদের বাপেক্স সত্যিকারভাবে শক্তিশালী হয়ে গড়ে উঠবে। বাপেক্স তার চেয়ে অনেক বেশি যোগ্য। কারণ যোগ্য তারা শুধু ড্রিলিং এর জন্য না, ড্রিলিং এর সাথে যে থার্ড পার্টি সার্ভিস যে সমস্ত লাগে, অনলাইন লগিং এবং সারফেস টেস্টিং বাদে সবগুলো কিন্তু এখন নিজেরা করতেছে। খেলোয়াড় তৈরি করতে হলে তো মাঠ থাকতে হয়, সুতরাং বাপেক্সকে শক্তিশালী করতে হলে তো বাপেক্সের জন্য দীর্ঘমেয়াদী স্পেস রাখতে হবে যেখানে বাপেক্স কার্যক্রম পরিচালনা করবে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিষ্ঠার পর থেকে বাপেক্সকে দুর্বল রাখার কারণেই জ্বালানি সংকট আর বিদেশ নির্ভরতা বেড়েছে। স্থলভাগের গ্যাস ক্ষেত্রের মালিকানা হাতছাড়া হওয়ার কারণেই দৈনিক উৎপাদনের অর্ধেকের বেশি গ্যাস এখন সরবরাহ করছে বিদেশি কোম্পানি। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে কমেছে পাটের আবাদ। লোকসানের বোঝা ভারী হওয়ায় আগ্রহ হারাচ্ছেন কৃষক, লাভবান মধ্যস্বত্বভোগীরা। রেলওয়ের তেলবাহী ওয়াগনগুলো দুর্ঘটনায় পড়ে পরিবেশের বিপর্যয় ডেকে আনলেও তা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা। বরং বিদ্যুৎ কেন্দ্রের তেল খাল বিল হয়ে ছড়িয়ে পড়ছে নদী এবং সাগরে। এমনকি সরকারি সংস্থা হওয়ার কারণে তাদের কাছে পরিবেশ অধিদপ্তরও অনেকটা অসহায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 10 জুলাই ভোরে চট্টগ্রামের ফৌজদারহাটে দুর্ঘটনার কবলে পড়ে তেলবাহী একটি ওয়াগন। দুর্ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ফার্নেস অয়েল ভর্তি 6টি ওয়াগন ছিটকে পড়ে আশেপাশে। আর এসব ওয়াগনের অন্তত 100 মেট্রিক টন তেল মাটিতে পড়ে যায়। এরপর বিভিন্ন খাল হয়ে ছড়িয়ে পড়ে 2 কিলোমিটার দূরে থাকা সাগরেও। এমনকি পরিবেশ অধিদপ্তরও পরিদর্শন করে এর সত্যতা পেয়েছে। আমরা ওখানে দেখেছি যে মাটি খুবই সংক্রমিত, মাটি তেল দ্বারা দূষিত হয়েছে এবং এই মাটি তেলের মধ্যে থাকা মানে কি মাটি আস্তে আস্তে চুইয়ে মাটির উর্বরা শক্তি নষ্ট করে দেওয়া। ছোট ছড়া দিয়ে কিন্তু এগুলো সরাসরি বঙ্গোপসাগরে পড়বে এবং জানেন এই বঙ্গোপসাগরের উপকূল অঞ্চল হচ্ছে একটা নার্সারি গ্রাউন্ড। এই তেলটা যখন এই জোনে যাবে তাহলে এখানে যেই অন্যান্য সামুদ্রিক যে জীববৈচিত্র্য বা বিভিন্ন মাছের পোনা, অন্যান্য প্রাণীর যে পোনাগুলো আছে সমস্ত পোনা কিন্তু মারা যাবে। এর আগে গত বছরের জুলাই মাসে বোয়ালখালীতে একই ধরনের দুর্ঘটনায় পড়ে অপর একটি তেলবাহী ট্রেন। সেখানকার ওয়াগনের কয়েকশো মেট্রিক টন তেল গিয়ে মিশে কর্ণফুলী নদীতে। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে বের হয়ে আসে দুর্ঘটনার পর পরিবেশ বিপর্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতো কোনো উপকরণ রেলওয়ের নেই। দুর্ঘটনার জন্য যে কমব্যাট করা, দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার জরুরি আপৎকালীন যে ব্যবস্থা, এইটা রেলের এই তেল পরিবহনে অনুপস্থিত। অনেক পুরাতন ওয়াগনের মাধ্যমে তেল পরিবহন করা হলো। রেলওয়ের কর্মকর্তা দাবি করেন এসব ওয়াগন আন্তর্জাতিক মানের। দুর্ঘটনা ঘটে সেখানে তেলও পড়তে পারে, যাত্রীও মারা যায়, এখানে তো কারো করার কিছু থাকে না। অ্যাক্সিডেন্ট কারণ এগুলো ডিজাইন তো আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজাইন অনুযায়ী কোচগুলো কিনা হয়। এর আগে দুবার পরিবেশ বিপর্যয়ের অভিযোগে রেলওয়েকে শোকজ করে পরিবেশ অধিদপ্তর। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ের কাছে পরিবেশ অধিদপ্তর একটি প্রতিবেদন চেয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নাম ভাঙিয়ে অবাধে চলছে সার্টিফিকেট বাণিজ্য। এসব সার্টিফিকেট বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। আর যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র এ সার্টিফিকেট দিয়ে নাম করা প্রতিষ্ঠানে চাকরি করছেন অনেকে। প্রতিরোধে সরকার ও ইউজিসি কর্তৃপক্ষকে কঠোর হওয়ার তাগিদ শিক্ষাবিদদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 9টি, আর এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অন্তত 1.5 লাখ। এর মধ্যে নানা অনিয়ম আর দুর্নীতির কারণে হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়। এমনকি দীর্ঘদিন বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, কিন্তু তাদের সার্টিফিকেট বিতরণ বন্ধ নেই। এছাড়া নিয়মনীতির তোয়াক্কা না করে স্থায়ী ক্যাম্পাস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে তারাই মূলত সার্টিফিকেট বাণিজ্যের সাথে যুক্ত বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নামমাত্র ওখানে পরীক্ষা দেয়, হয়তো লিস্ট হয়েছে, সেখানে কিছু নিল, কিন্তু যারা পরীক্ষা দেয় নাই সেখানে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে তাদেরও অ্যাডমিশন হয়ে গেছে। শুধুমাত্র বাসাবাড়ি ভাড়া করে 2-1 জন শিক্ষক দিয়ে দেখা গেল যে একটা পাঠক্রম চালাচ্ছে, ওটাকে আপনি সার্টিফিকেট বাণিজ্য বলতে পারেন। সংঘবদ্ধ সিন্ডিকেট আর বিশ্ববিদ্যালয়ের অসাধু কিছু কর্মকর্তাদের যোগ সাজসে এই বাণিজ্য চলছে বলে জানান এই শিক্ষাবিদ। এই ধরনের কাজ যারা করে তাদের একটা ন্যাচারের একটা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে তারা যোগসূত্র স্থাপন করে এগুলো করে থাকে। শিক্ষাবিদদের মতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এ ধরনের অনিয়ম রোধ করার জন্য সরকার এবং ইউজিসি কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন শিক্ষা মন্ত্রণালয় মঞ্জুরি কমিশন তারা বন্ধ করতে পারে, অথবা পার্টিকুলার ডিপার্টমেন্ট যদি করে থাকে সে পার্টিকুলার ডিপার্টমেন্ট তারা মানে অবাঞ্ছিত বা অচল ঘোষণা করতে পারে। আইন আছে, আইন প্রয়োগ নাই। 12 বছর না কত বছর জেল টেল এগুলো আছে, কিন্তু প্রয়োগটা নাই। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠান যদি দুর্নীতিতে নিমজ্জিত হয় তাহলে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে, কারণ দুর্নীতিবাদদের কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে বাধাগ্রস্ত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে ঐতিহ্যবাহী সংগঠন ঢাকাবাসী। ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে প্রতি বছরের মতো এবারও র্যালির আয়োজন করে তারা। আর এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ঐতিহ্য এবং সৌহার্দ্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আয়োজকরা।
ঈদ মানাতেও সার্বজনীন আনন্দ, সব বয়সী সব শ্রেণীর মানুষের উচ্ছ্বাসে ভাসার দিন। উৎসব পার্বণে পুরান ঢাকার ঐতিহ্য সবসময়ই নজর কাড়ে রাজধানীবাসীর। ঈদ উদযাপনেও তাই কার্পণ্য নেই তাদের। বিকেলে শিশু একাডেমির সামনে আয়োজিত র্যালিটি তাই যেন হয়ে ওঠে মিলন মেলায়। নানা সাজে নানা রঙে মানুষ অংশ নেন এতে। আমরা প্রতি বছরই ঢাকাবাসীরা এই আনন্দ উৎসব করে থাকি। ঈদ আইলে আমরা করি, বুঝলেন নাকি? ঢাকা সুন্দর ফাঁকা, যানজট নাইকা, মজা, সুন্দর বাতাস, সুন্দর আকাশ, সুন্দর পরিবহন। সবাই একসাথে র্যালি করছে এবং সবাই একসাথে ঈদ উপভোগ করছে, খুব ভালো। এই র্যালি না থাকলে আজকে ঈদটা মনে হয়তো চুপসায় গেছে। খুব ভালো লাগছে। এর আগে আয়োজনের শুরুতে ঢাকাবাসীর দীর্ঘদিনের দাবি বুড়িগঙ্গা রক্ষা সহ এই শহরের ঐতিহ্যগুলো ধরে রাখার প্রত্যয় ঘোষণা করা হয়। ছোটবেলায় যে পাঠ্যপুস্তকে পড়ছি বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত, সেই সত্যিকার বুড়িগঙ্গাকে ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। যারা দখলকার, যারা যত শক্তিশালী হোক, যেই দলই হোক, আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, যত শক্তিশালী হোক, এমপি হোক আর যারাই হোক, আমরা বুড়িগঙ্গাকে দখলমুক্ত করবই। ঢাকার অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবই। কোনো কর্মসূচির কারণে, রাজনৈতিক কোনো ডামাডোলের কারণে আবার বাংলাদেশ যাতে অস্থিতিশীল পরিস্থিতির বাংলাদেশে ঢাকা শহরে অন্তত সৃষ্টি না হয়। শান্তিপূর্ণ রাজনীতি হোক, গণতান্ত্রিক পরিবেশ, আন্দোলন হোক, অসুবিধা নাই, কিন্তু কোনো উত্তেজনাকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়। এ সময় আয়োজকরা ভেজালমুক্ত খাবারের দাবি জানান। র্যালির ভেতর দিয়ে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। ধরুন এবার যে মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত খাবার খাবেন, এবং এর সমাজকে সচেতন করা, সরকারকে সচেতন করা এর প্রচেষ্টা। হাইকোর্ট এলাকা ঘুরে র্যালিটি আবার শিশু একাডেমির সামনে শেষ হয়। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। চিকিৎসার প্রত্যাশিতের অভিযোগ, চিকিৎসকের সংখ্যা কম থাকায় তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। এদিকে রুটিন অনুসারে চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বিস্তারিত শাতিলা শারমিনের রিপোর্টে। রাজধানী ঢাকা শিশু হাসপাতালের চিত্র এটি। ঈদের পরের দিনেও আউটডোর বন্ধ থাকায় হাসপাতালগুলোর জরুরি বিভাগে ছিল প্রচন্ড ভিড়। টিকিট কাউন্টার থেকে শুরু করে চিকিৎসকের রুম, সর্বত্র ছিল বাচ্চা কোলে করা অভিভাবকদের দুশ্চিন্তাগ্রস্ত চেহারা। এদিকে গরমে অনেক বাচ্চাকেই দেখা গেছে ছটফট করতে। ঈদের আগের দিন আমি ভর্তি হয়েছি আপনার, তারপরে ওই দিনে কোনো ডাক্তার নাই, নার্স আপনার ওরা এসে চিকিৎসা করে, স্যালাইন ট্যালাইন দিতেছে। এই ঈদের পর ঈদের দিনও নাই, আজকে পর্যন্ত নাই। বাচ্চা একবারই বয়স কম, গরমে বাচ্চা আরো অসুস্থ, দুর্বল হয়ে পড়ছে। এখন আমি বাচ্চার ডাক্তার না দেখায় নিয়ে যাইতেছি। এ করে বললে এরা রুগী বেশি, ডাক্তার কম। সিরিয়াল 1 ঘন্টা আগে দিয়েছি, বাট ডাক্তার একটা থাকাতে আমাদের সবাই খুব ঝামেলা। বরাবরের মতো জরুরি বিভাগে একজন চিকিৎসক থাকলেও তাকে হিমশিম খেতে হচ্ছে রোগী সামলাতে। আমাদের ডাক্তারদের জন্য না, এটা হচ্ছে পেশেন্টই অনেক বেশি। ওয়েট তো করতে হবে, আমাদের পেশেন্টের হ্রাস বেশি, আমরা কিন্তু চেষ্টা করছি। আর জটিল রোগীদের চিকিৎসা চলছে নানা ওয়ার্ডে। এদিকে রুটিন অনুসারে চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন বলে দাবি করেছেন আবাসিক চিকিৎসকরা। আউটডোরের সব রোগীগুলো ইমার্জেন্সি চলে আসেন, তবে আমাদের স্পেশাল একটা ডিউটি রোস্টার থাকে ফর স্পেশাল ঈদ ডিউটি রোস্টার, যেটা আমরা আগে থেকেই প্ল্যান করা থাকে, প্রি প্ল্যান, যেখানে কোনোভাবে কোনো মানে বিশৃঙ্খলা বা আনঅ্যাটেন্ডেড রোগী মারা যায় কোনো সমস্যা থাকে না। বৃহস্পতিবার থেকে আউটডোর খুলে গেলে জরুরি বিভাগের ভিড় কমে আসবে বলে মনে করছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য ডক্টর মোশাররফ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বুধবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার মরদেহ রাখা হলে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর দেওয়া হয় গার্ড অব অনার। শ্রদ্ধা জানানোর পর তার জানাজা অনুষ্ঠিত হয়। সাবেকের সংসদ সদস্য বুধবার দুপুরে মারা যান। আন্দোলনের নামে গাছ কাটা, রেললাইন উপড়ে ফেলা ও বোমা মেরে মানুষ পুড়িয়ে মারলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আন্দোলনের নামে সহিংস আন্দোলন হলে এর জবাব দিতে প্রস্তুত সরকার। বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে স্থানীয় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। বিএনপি এবং তার সহযোগীরা আজকে আন্দোলনের সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছেন। আন্দোলন করা
গণতান্ত্রিক অধিকার, নিয়মতান্ত্রিক আন্দোলন, আমরা বাধা দেব না। আন্দোলন যদিও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা, তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। অন্যদিকে সরকার বিরোধী আন্দোলন শান্তিপূর্ণ হবে মন্তব্য করে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই আন্দোলনে বাধা এলে জনগণই তার জবাব দেবে। বুধবার দুপুরে রাজধানীতে নিজ বাসভবনে মহিলা দলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সব নেতাকে গ্রেপ্তার করলেও আন্দোলন বন্ধ হবে না। তারা আন্দোলন করেছেন, আমরাও আন্দোলন করেছি। আন্দোলনে তার নিজস্ব একটা প্রক্রিয়া আছে, নিজস্ব একটা গতি আছে, সেই গতিতে আন্দোলন চলে। এবং এরকম আন্দোলনের সময় যখন সময় আসে তখন সকলেই আন্দোলনকে প্রতিহত করা হবে, বাধা দেওয়া হবে, এটা করা হবে, সেটা করা হবে, এরকম কথা হয়েই থাকে। এটা হবে এবং সেটা তারা চেষ্টাও করবে। সুতরাং আমাদেরকে গ্রেপ্তার করবে, খুন করবে, গুম করবে, হত্যা করবে, হ্যাঁ অনেক কিছু হবে, হতেই পারে, এমন হতে পারে যে আমরা সবাইকে গ্রেপ্তার করে ফেললো। তাই বলে আন্দোলন থেমে থাকবে না এবং থেমে থাকে নাই। বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পাটের আবাদ কমেছে। প্রতি বছরই উৎপাদন খরচ না পেয়ে লোকসানের বোঝা ভারী হয় হতাশাগ্রস্ত কৃষক পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থায় পাটের বাজার মূল্য না পেয়ে কৃষক দালাল ও ফরিয়াদের দ্বারস্থ হওয়ায় মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে। জুয়েল রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় যে পাটকে বলা হতো সোনালী আঁশ, পাটের সেই সোনালী দিনগুলো এখন আর নেই। প্রতি বছর পাট চাষ করে লাভের চেয়ে লোকসানের পাল্লা ভারী হওয়ায় হতাশাগ্রস্ত কৃষকরা পাট চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কৃষকরা বলছেন, এখন যেটুকু জমিতে তারা পাট চাষ করছেন সেটা নিজেদের চাহিদা ও জ্বালানি হিসেবে পাটখড়ি ব্যবহারের জন্য করছেন। 800-700 করতেছি না, এরপরও বিক্রি হয় না, তাহলে করাটা কিছু কমাই দিচ্ছি। সরকারের যে পাটের যে রেট দেয়, এই রেট মতো আমরা পাট করাটা আমরা অনেক বিরাট লস। বিক্রি করার সময় যদি আমরা কোনো দাম না পাই তাহলে তো আর কোনো লাভ হলো না, পাট করার কোনো ইয়ে নাই। ব্রাহ্মণবাড়িয়া কৃষি বিভাগ জানায়, চলতি বছর ৩৯০০ হেক্টর জমিতে দেশি, কেনাফ, তোষা ও মেস্তা জাতের পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ২০০ হেক্টর কম। তবে পাটের চাষাবাদ কম হলেও এবছর ফলন ভালো হবে বলে আশা করছেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি বিভাগের কর্মকর্তা। মার্চ এপ্রিল মাসে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মে জুন মাসে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় আশা করা যাচ্ছে তুলনামূলকভাবে এবার পাটের আবাদ ভালো হবে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, কৃষকরা পাটের বাজারে ভালো মূল্য না পেয়ে দালাল ফরিয়াদের দ্বারস্থ হচ্ছেন, এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে। এই অবস্থায় পাটের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা পাট চাষে আগ্রহ হারাচ্ছে। কৃষকরাও বাধ্য হয়ে, যেহেতু হাতে টাকা নেই, সেহেতু অগ্রিম বিক্রি করতে পারলে একটু সুবিধা পাইল, সেই জন্য তারা বিক্রি করে নেয়। তখন আর কৃষকরা সরাসরি আর এই উৎপাদন কেন্দ্রে বিক্রয় কেন্দ্রে আর বিক্রি করতে পারছে না, ফলে তারা ন্যায্য মূল্য ওই দিক থেকেও ন্যায্য মূল্য পাচ্ছে না। সঠিক যে মূল্য, সরকারি যে মূল্যটা, সেই মূল্যটা তারা সঠিকভাবে পাচ্ছে না। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ৪৪১৫ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দীর্ঘদিন সংস্কার না হয় ভৈরবের কালিকা প্রসাদ ও গজারে ইউনিয়নের দুটি রাস্তার বেহাল দশা। রাস্তার কার্পেটিং উঠে যাওয়ায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। অন্যদিকে চৌমুরি বাজার থেকে কুলিয়ারচর লিংক রোড নদী ভাঙনে হারিয়ে যেতে বসেছে, এতে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। ভৈরব প্রতিনিধি ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভৈরবের কালিকা প্রসাদ থেকে সিদ্ধিরচর বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা ১৯৯৬ সালে নির্মাণ করা হয়, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার ওপরের পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে রাস্তায় ইট সুরকি ফেলা হলেও কার্পেটিং এর আগে বন্ধ হয়ে যায় কাজ। অন্যদিকে একই সময়ে করা গজারিয়ার মানিকদি চৌমুরি বাজার থেকে কুলিয়াচর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নদী ভাঙনের কবলে পড়ে প্রায় ভেঙে পড়েছে এই রাস্তাটিও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। প্রসাদ বাস স্ট্যান্ড থেকে সিদ্ধিরচর বাজার পর্যন্ত রাস্তাটা এমনই বেহাল অবস্থা যে চলার মতো কোনো অবস্থা নাই। তো 2 কিলোমিটার হাইটে এলাম, আর কষ্ট হয়েছে, কোনো যানবাহন, রিক্সা, সিএনজি পাইলাম না। এখন হাসপাতাল আছে, হাসপাতালে যেন মানুষ লই আরো বেশি অসুবিধা। রাস্তার মধ্যে কোনো চলাচলতি না, গাড়ি ঘুরি ভাঙ্গা জায়গা, গাড়ি চলে না, গাড়ি বন্ধ হয়ে গেছে। পর্যন্ত 3বার তারা সুফরি ফেলছে, কিন্তু লাস্ট পর্যন্ত তারা কাজ সমাপ্ত না করেই তারা চলে যায়। অবশ্য সমস্যার কথা স্বীকার করে এর সমাধানের আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। নিয়োগকৃত ঠিকাদার
যথাসময়ে কাজ সমাপ্ত না করায় তার কাজে বাতিল করা হয়েছিল এবং পরবর্তী রিটেন্ডারের মাধ্যমে নূতনভাবে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদার ইতিমধ্যে WMA কাজ সমাপ্ত করেছেন, অর্থ ইতিমধ্যে পাওয়া গিয়েছে, অচিরেই তারা কার্পেটিং সহ সিলকোটের কাজ শুরু করবেন। 18 বছর আগে 1996 সালে 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভৈরবের কালিকা প্রসাদ ও গজারিয়া ইউনিয়নের দুটি রাস্তা। সময় সংবাদ, ভৈরব। এবারে দেশের বাইরের খবর। গাজা জাতিসংঘের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই হামলায় নিন্দা জানানো হলেও চলমান এই সংঘাতের মধ্যেই ইসরায়েলে অস্ত্রের চালান পাঠিয়েছে পেন্টাগন। বুধবার দিনব্যাপী গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। জাবালিয়া শহরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে গোলার আঘাতে নিহত হয় অন্তত 19 জন এবং আহত হয় 100-রও বেশি মানুষ। এ নিয়ে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে 1360 জনে দাঁড়িয়েছে। এই অবস্থায় ইসরায়েলের পক্ষে জাতিসংঘ শরণার্থী শিবিরে বিমান হামলায় ঘটনার তদন্তের কথা জানানো হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী দায়ী হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছে তেল আবিব। এদিকে হামাস জানিয়েছে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আগ পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতিতে যাবে না। সোনালী অতীত ক্লাবের আয়োজনে ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। রাজধানীর গ্যান্ডারিয়ায় এ খেলায় সাবেক তারকা ফুটবলার ছাড়াও অংশ নেন স্থানীয়রা। বুধবার বিকেলে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে লাল ও হলুদ দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামেন ফুটবলাররা। খেলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আতাউর রহমান আতা ও বর্তমান সদস্য ইমন বাবু অংশ নেন। ঈদের দ্বিতীয় দিন হয় ফুটবল ম্যাচটি ঘিরে উৎসবের আমেজ দেখা যায়। মাঠে প্রচুর দর্শকেরও সমাগম ঘটে। এছাড়া খেলায় অংশ নেওয়া ফুটবলারদের পরিবারের সদস্যরাও মাঠে আসেন খেলা দেখতে। মূলত সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপন ও ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্যই এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। এবার ক্রিকেটের খবর। 2015 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও টেস্ট দলের অধিনায়ক হিসাবে আবারও নির্বাচিত হলেন মিসবাউল হক। বুধবার এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। যদিও ক্রিকেট বিশ্বে ঘন ঘন অধিনায়ক পরিবর্তন করে কিছুটা সমালোচিত পিসিবি, কিন্তু এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাতে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে 40 বছর বয়সী মিসবাকে যোগ্য নেতা হিসাবে মনে করছে পিসিবি। আর পিসিবির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। 2010-এ প্রথম পাকিস্তান দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন 46টি টেস্ট ও 146টি ওয়ানডে খেলা মিসবাউল হক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌকাডুবিতে আরো 7টি লাশ উদ্ধার, এখনো 7 জন নিখোঁজ। কুমিল্লার সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও মেয়ে সহ পুলিশ সার্জেন্ট নিহত। একই সঙ্গে পাহাড়, জলাধার ও পার্ক দেখতে চট্টগ্রামের ফয়েজ লেকে শত শত পর্যটকের ভিড়। ঈদের ছুটিতে মুখরিত সিলেটের জাফলং। ঈদ পরবর্তী আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে জনমত গড়ে তুলতে চায় বিএনপি। এটি নেতাকর্মীদের চাঙা করার কৌশল বলছে আওয়ামী লীগ। গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে বাপেক্সের সক্ষমতার পরও বাড়ছে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা। ভুল নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং তেলবাহী ওয়াগন দুর্ঘটনায় পড়ে পরিবেশ বিপর্যয় ডেকে আনলেও প্রতিরোধ করতে পারছে না রেলওয়ে। অসহায় পরিবেশ অধিদপ্তরও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।